জুডিশিয়াল অফিসারদের হুমকির অভিযোগ উঠছে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেটা জানতে পারা যাচ্ছে, কোচবিহারে এক জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়া হয়, অভিযোগ এমনটাই। কোচবিহারে এক মহিলা জুডিশিয়াল অফিসার সহ দুজনকে হুমকির অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাইকোর্ট সূত্রে খবর পাওয়া গিয়েছে, গতকাল কমিশনের সঙ্গে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিজির হাতে চিঠি তুলে দেন। আর যে চিঠিতে এসআইআরে কাজে যুক্ত এক জুডিশিয়াল অফিসারকে ডিজলভ কম কেন এই প্রশ্ন করা হয়েছে। আর ওই চিঠিতে দিনহাটায় কর্মরত এক মহিলা জুডিশিয়াল অফিসারের নামও নেওয়া হয়েছে। সূত্রের খবর, এসআইআর তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ওই মহিলা বিচারককে আগে হুমকি দেওয়া হয়, তদন্ত করা হয় বলে আশ্বাস দিয়েছেন ডিজি। আর একটু ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, যখন এই অ্যাডজুডিকেশন প্রসেসটা শুরু হয় তখন বিচারকদের মধ্যে একাংশ তারা নিজেদের নিরাপত্তা নিয়ে বলেছিলেন এবং সে সময় আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনো রকম নিরাপত্তার সমস্যা হবে না। একই সঙ্গে প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছিলেন যে যে ধরনের যেরকমই হুমকির মুখে হোক না কেন তার গোটা বিষয়টাই কমিশন দেখবে। কিন্তু দেখা যাচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে কোচবিহারের দুজন বিচারপতি, একজনকে চিঠি লেখা হয়েছে, অন্যজনকে ফোনে হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে একজন মহিলা বিচারকও রয়েছে। এখানে প্রধান বিচারপতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন গতকালের বৈঠকে। তার বক্তব্য যে এই সাপ্লিমেন্টারি তালিকা যখন তৈরি হয়েছিল তখন নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়ার পরেও সরাসরি হুমকি দেওয়া হয় এবং সেটা তৃণমূল কংগ্রেসের একটি লেটার হ্যাড রয়েছে, এরকম একটি প্যাডে লেখা হয়েছিল যে নিষ্পত্তি এত কম কেন, এই নিয়ে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনে, ওভার দ্য ফোনে এইরকম হুমকি দেওয়া হয়েছে যে বিশেষ সম্প্রদায়ভুক্ত নাম কেন ডিলিট হচ্ছে। কার্যত এরপরেই প্রধান বিচারপতি বলেন দ্রুত বিষয়টি দেখতে হবে। ডিজির হাতে সেই চিঠির কপি তুলে দেওয়া হয় এবং তারপর ডিজি গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এখন প্রশ্ন এটা যে সাপ্লিমেন্টারি তালিকা এখন প্রকাশ হলেও দুটো বেরিয়েছে, তার মধ্যে কত নাম ডিলিটেড সেটা দেখা যায়নি। যারা কাজ করছেন সেই সমস্ত বিচারকদের পরিচয় সেই এলাকায় সকলে জানেন। কার্যত যদি ডিলিটেডের সংখ্যা চলে আসে তাহলে তাদের উপরে যে তাদের যে নিরাপত্তা সেটার কী হবে সেটা নিয়ে রীতিমতো আতঙ্কিত তারা। যদিও এই চিঠির পরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে দুই বিচারককে। শুভজিৎ, যে দলটি হুমকি দিয়েছে সেই দলটি কোনো সংবিধান মানে না, কোনো গণতন্ত্র মানে না, নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে। সে বিচারপতিকে তো হুমকি দেবে, তার বিরুদ্ধে কেস করবে। আকণ্ঠ দুর্নীতিতে তারা নিমজ্জিত। মানুষ তাদের পাশে নেই, জনগণ তাদের পাশে নেই। একদম বুথ স্তরের কার্যকর্তা থেকে আজকে বিচারপতিকেও তারা হুমকি দিচ্ছে। তো আমার জানা নাই। আর আমাদের কেন তারা তারা ঠিক মতো যারা করতেছে কারোর বিরুদ্ধে অভিযোগ নাই, একজনের বিরুদ্ধে অভিযোগ, এটা তো আমার জানা নাই। এই আমি আজকে জানলাম। দেখি, আমার মনে হয় না আমরা কোনো জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, কিন্তু হুমকি দেওয়া হয়েছে এটা আমার জানা নেই এবং এটা অপপ্রচার। অমিত শাহ বলছেন যে গোটা দেশে তো এসআইআর হয়েছে, কিন্তু শুধুমাত্র এ বাংলায় মানে পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে বিরোধী রাজ্য যেমন তামিলনাড়ু, কেরালামে সেখানেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়নি। এর জবাব বাংলার জনতাকে দিক মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলেছেন অমিত শাহ। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा। আপনারা শুনলেন অমিত শাহ, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে গোটা দেশে এসআইআর হয়েছে, অন্যত্র বেশ কিছু জায়গায় এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে যা যা জটিলতা পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু অন্যত্র দেখতে পাওয়া যায়নি। তিনি স্পেসিফিক্যালি তামিলনাড়ু, কেরালামের কথা উল্লেখ করে বলেছেন যে সেখানেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। তাহলে পশ্চিমবঙ্গে এমন কি ঘটবে যেখানে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হলেও
এ প্রশ্ন তুলে তিনি বলেছেন এর জবাব বাংলার জনতাকে দিক মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরা কিভাবে দেখছেন বিষয়টা আমি জানবো, প্রতিক্রিয়া নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, অমিত শাহ তিনি বলছেন যে অন্যত্র তো এসআইআর হয়েছে দেশের অন্যত্র, কিন্তু এভাবে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়নি, অন্যত্র জুডিশিয়াল অফিসারও নিয়োগ করতে হয়নি। তাহলে এক্ষেত্রে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে বাংলার মানুষকে জবাব দিতে? কি বলবেন আপনি সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে? আরে তিনি কাকে প্রশ্ন করছেন? সুপ্রিম কোর্টের নির্দেশ ভুলে গেছেন? সব থেকে অসুবিধা কি জানেন? এই অমিত শাহ সুপ্রিম কোর্টকেও মানতে চান না, কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেয়ারে বসেছেন না। যে সিলেকশন কমিটি আছে, ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্টের, সেখানে চিফ জাস্টিসের যে চেয়ারটা ছিল তাকে সরিয়ে দিয়ে অমিত শাহ বসেছেন। এখন তিনি তাই সুপ্রিম কোর্টকেও মানছেন না। অদ্ভুত ব্যাপার। এই জুডিশিয়াল অফিসার কে নিয়োগ করেছে? সুপ্রিম কোর্ট। কি বলেছে? ইলেকশন কমিশন হ্যাজ লস্ট বোনাফাইডি, আস্থা হারিয়ে ফেলেছে। তাই জন্যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরা ঠিক কাজ করছে না, সেই জন্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এবার সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, আপনারাও গিয়েছিলেন, হেরে গেলেন কেন? সুপ্রিম কোর্ট কেন দিল জুডিশিয়াল অফিসার? সুপ্রিম কোর্টকে প্রশ্ন করুন। আজে বাজে কথা বলছেন কেন? 200 জন লোক মারা গেল কেন? সেই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী? ইলেকশন কমিশনার না অমিত শাহ? অমিত শাহকেও এটা প্রকাশ করতে হবে, কারণ এই ইলেকশন কমিশনারকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের চেয়ারে বসে। কতখানি ঔদ্ধত্য ভাবুন, চিফ জাস্টিসকে সরিয়ে তার চেয়ারে বসছেন অমিত শাহ। কত বড়, ভাবা যায়? স্বাধীন ভারতে এরকম হয়নি। আর ধন্যবাদ সব জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।